ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা ইউএসএমএল স্টেপ 1 এবং এফসিপিএস বাংলাদেশ এফসিপিএস পার্ট 1-এও এমন কিছু টপিকস নিয়ে আলোচনা করব যে টপিকসগুলো আমাদের মধ্যে আসলে বিভিন্ন সময় খুব প্যাচ লাগে। সেই প্যাচ লাগা প্যাচগুলো আমরা ইনশাল্লাহ খোলার চেষ্টা করব এবং এই প্রশ্নগুলো থেকে অথবা এই কথাগুলো থেকে আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেই বিষয়গুলো বা সেই টপিকস থেকে ইউএসএমএল স্টেপ 1-এ প্রশ্ন অধিকাংশ টাইমেই প্রশ্ন থাকে এবং আসার সম্ভাবনা খুব বেশি থাকে এবং এটা 100% হাই yield, টপ মোস্ট লেভেলের হাই yield যে টপিকসগুলো আছে সেগুলোর মধ্যে আজকের আমাদের এই লেকচারের বিষয়টাও থাকবে। আমাদের আজকের টপিক যেটা আমি আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের এনজাইম ডেফিসিয়েন্সি। কোন ধরনের এনজাইম? যেগুলো হলো ইউরোজেনিটাল যে প্রবলেম বা সেক্সুয়াল ডেভেলপমেন্টের যে এনজাইমগুলো আছে, যে এনজাইমগুলো ডেফিসিয়েন্সি ডেভেলপ করলে আমাদের জেনিটাল অর্গান বা ইউরোজেনিটাল অর্গানের ডেভেলপমেন্টে প্রবলেম হয় বা অ্যাম্বিগুয়াস জেনিটালিয়া তৈরি হয় বা ইনফার্টিলিটি ডেভেলপ করে বা মেনস্ট্রুয়াল সাইকেল ইরেগুলারিটি ডেভেলপ করে, সেই ধরনের এনজাইম ডেফিসিয়েন্সিগুলো নিয়েই আমরা আজকে কথা বলবো। যেমন ধরুন, আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল ইনিশিয়ালি দিয়ে নিই। সেটা হচ্ছে যেমন ধরুন আমাদের মোলারিয়ান এজেনেসিস আছে, তারপর টেস্টিসের ডেভেলপমেন্ট, তারপর 5 আলফা হাইড্রোক্সিলের ডেফিসিয়েন্সি, অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম, ক্যালম্যান সিনড্রোম। এই জিনিসগুলো আমাদের খুব প্যাচ লাগে। আমি চেষ্টা করবো এই জিনিসগুলো যেন প্যাচটা যেন খুলে এবং পরীক্ষায় আসার মতো একটা টপিকস, যে কোনো পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষায় এই এনজাইম ডেফিসিয়েন্সি বা এই এই টপিকস থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। তাহলে এই জিনিসগুলো আলোচনা করার আগে আমাদেরকে দেখতে হবে আমাদের টেস্টিস এবং ওভারির ডেভেলপমেন্ট আসলে কিভাবে হয়। আপনি যখন ইন্ট্রা ইউটেরাইন লাইফে থাকেন তখন আপনার বডিতে, মানে ফিটাস অবস্থায় যে গোনাডটা তৈরি হয় সেই গোনাডের নাম হলো ইনডিফারেন্ট গোনাড। অর্থাৎ এই গোনাড থেকে মেল গোনাড অর্থাৎ টেস্টিস ডেভেলপ করতে পারে, আবার ওভারিও ডেভেলপ করতে পারে। আমি যদি বলি যে এখন ধরুন ধরুন আপনি ফিটাস অবস্থায় আপনি হলেন মেল, তার মানে আপনার এই মানে ইনডিফারেন্ট গোনাড, অথবা তাকে আমরা বলতে পারি আনডিফারেন্সিয়েটেড গোনাড, তার মধ্যে যে ক্রোমোজোমাল প্যাটার্ন সেটা হচ্ছে এক্স ওয়াই, সেটা হলো এক্স ওয়াই। ঠিক আছে। এখন আম, এই ইনডিফারেন্ট গোনাড থেকে টেস্টিসে হতে পারে, সেটা হচ্ছে সেটা হলো ওভারিও হতে পারে। তাহলে যেটা হয় সেটা হলো যে যদি আমি এখানে ইনডিফারেন্ট গোনাডটা আঁকি, ধরেন এখানে একটা গোনাড আঁকলাম। এই গোনাডের মধ্যে মাঝখানের অংশটার নাম হলো মেডুলা এবং বাহিরের অংশটার নাম হলো কর্টেক্স। যদি এই ফিটাসের মধ্যে যদি এক্স ওয়াই থাকে, মানে ফিটাসটা যদি মেল ফিটাস হয়, তাহলে এই আনডিফারেন্সিয়েটেড গোনাডের মেডুলা থেকে টেস্টিস ডেভেলপ করবে। আর যদি এক্স ওয়াই না থাকে তাহলে কর্টেক্স থেকে ডেভেলপ করবে হচ্ছে আমাদের ওভারি। কিভাবে? সেটা হলো এই এক্স ওয়াই ওয়াই এর মানে ওয়াই ক্রোমোজোমের মধ্যে একটা জিন আছে, নাম হলো এস আর ওয়াই জিন। সেটার নাম হলো এস আর ওয়াই জিন। এখন এই এস আর ওয়াই জিনের মধ্যে I think আমি স্ক্রিনশটটা অন করেছি, আই থিঙ্ক। ওকে, স্ক্রিনশট অন করা আছে। এস আর ওয়াই জিন, এই এস আর ওয়াই জিন থেকে যে প্রোডাক্ট তৈরি হয় তার নাম হচ্ছে টেস্টিস ফ্যাক্টর, টেস্টিস ডিটারমিনিং ফ্যাক্টর। এই মানে এস আর ওয়াই জিনের ইনফ্লুয়েন্সে, জিনটা কোথায় থাকে? থাকে ওয়াই ক্রোমোজোমে। এস আর ওয়াই জিনের ইনফ্লুয়েন্সে আমাদের এই টেস্টিস ডেভেলপ করে ফ্রম আনডিফারেন্সিয়েটেড গোনাড। যদি এই জিনটা না থাকে, অর্থাৎ ওয়াই ক্রোমোজোম না থাকে, অর্থাৎ যদি এক্স ওয়াই না হয়, তাহলে অটোমেটিক্যালি এই কর্টেক্স থেকে ওভারি ডেভেলপ করবে। তার মানে সেটা ফিমেল হবে। তার মানে আমরা এখানে বলতে পারি যে ফিমেল ডেভেলপমেন্ট হবে বাই ডিফল্ট।
ফিমেল ডেভেলপমেন্টটা হবে বাই ডিফল্ট, কিন্তু মেল ডেভেলপমেন্ট হওয়ার জন্য কিছু না কিছু থাকা লাগবে, অর্থাৎ কিছু থাকলে মেল মেল হবে, আর যদি কিছু না থাকে অটোমেটিক্যালি সেটা ফিমেলে কনভার্ট হবে। ওকে, তাহলে আমরা যদি এই কথাটা বুঝি, তার মানে আমরা আমরা এখন আরেকটা পিকচার আমরা চলে যেতে চাই। এই পিকচারটাতে ভেরি ইম্পর্টেন্ট এবং ভেরি ইন্টারেস্টিং। দেখুন খেয়াল করে, যে আনডিফারেন্সিয়েটেড গুনার থেকে মেডুলা হবে, মানে এটার মেডুলা থেকে আপনার টেস্টিস ডেভেলপ করবে যদি এটা থাকে। আর যদি নো এসআরওয়াই, মানে যদি এসআরওয়াই না থাকে, তার মানে অটোমেটিক্যালি কর্টেক্সটা ওভারিতে কনভার্ট হবে, কোথাকার আনডিফারেন্সিয়েটেড গোনাডের। আমরা আরেকটু উপরে চলে যেতে চাই আমাদের আগের পিকচারটাতে। আমরা যে কথাটা বলছিলাম সেটা হলো, আপনার ইন্ট্রাইউটেরিন লাইফে দেখেন, আপনার বডির দুই পাশে আপনি যদি এটাকে মিড লাইন আঁকেন, যদি আমরা মিড লাইন কল্পনা করি, তাহলে এটা হলো রাইট সাইড, এটা হলো লেফট সাইড। রাইট সাইড এবং লেফট সাইড অর্থাৎ বোথ সাইডে আনডিফারেন্সিয়েটেড বা ইনডিফারেন্ট গুণার নামে একটা স্ট্রাকচার থাকে, মেজোনেফ্রোস নামে একটা স্ট্রাকচার থাকে, প্যারামেজোনেফ্রোস নামে একটা স্ট্রাকচার থাকে, অর্থাৎ মেজোনেফ্রোস থেকে তৈরি হয় মেজোনেফ্রিক ডাক্ট। তাহলে আমি যদি বলি রাইট সাইডে কারা আছে, রাইট সাইডে আছে হলো ইনডিফারেন্ট গোনাড। তারপর তারপরে কে আছে, প্যারা প্যারা মেজোনেফ্রিক ডাক্ট। তারপর আর কে আছে, আর আছে হলো মেজোনেফ্রিক ডাক্ট। এই স্ট্রাকচারগুলো রাইট সাইডে আছে, প্লাস ঠিক সেম স্ট্রাকচারস আর প্রেজেন্ট ইন দ্য লেফট সাইড। তার মানে আপনি ফিটাস অবস্থায় আপনার দুই সাইডে এই স্ট্রাকচারগুলো ছিল, মানে ইনডিফারেন্ট গুণার ছিল। তার মানে আপনি, আপনার মধ্যে ওভারিও থাকতে পারতো, আপনার মধ্যে টেস্টিসও থাকতে পারতো। যদি আপনি মেল হন, তার মানে আপনার এই ওখানে এক্স ওয়াই আছে, সেটার ইনফ্লুয়েন্সে এখান থেকে তৈরি হবে হচ্ছে টেস্টিস। যদি আপনি ফিমেল হন, তার মানে এস এস আর ওয়াই নেই, তার মানে বাই ডিফল্ট আপনার গোনারটা ওভারিতে কনভার্ট হবে। আচ্ছা, আমরা যদি এই পর্যন্ত বুঝি, তাহলে দেখলাম, ধরেন এখানে এখান থেকে সে টেস্টিস ডেভেলপ করলো। কি ডেভেলপ করলো? টেস্টিস ডেভেলপ করলো। এই পাশে একটা টেস্টিস, এই পাশেও টেস্টিস ধরে নিলাম আমরা। তাহলে এই পাশে আর কে আছে? মেজোনেফ্রিক ডাক্ট আছে এবং প্যারামেজোনেফ্রিক ডাক্ট আছে। এই পাশে কে আছে? মেজোনেফ্রিক ডাক্ট এবং প্যারামেজোনেফ্রিক ডাক্ট দুই পাশেই আছে। এবার আমরা আমাদের ওই পিকচারে আমরা চলে যাই, যেখানে হচ্ছে টেস্টিস থেকে, মানে আনডিফারেন্সিয়েটেড গোনার থেকে যে জিনিসগুলো ডেভেলপ করবে। ওকে, আমরা চলে আসছি এখানে। দেখুন খেয়াল করে, টেস্টিস হয়ে গেল। টেস্টিসের মধ্যে আপনি জানেন সেমিনিফেরাস টিউবুলের ওখানে সার্টোলি সেল আছে এবং লেডিক সেল আছে। সার্টোলি সেল আছে এবং লেডিক সেল আছে। লেডিক সেল থেকে খেয়াল করে দেখুন, লেডিক সেল থেকে আমাদের যে একটা হরমোন তৈরি হয়, সেটার নাম হলো টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরন কি করলো, যেটা করলো, চলুন আমরা একটু পিকচারটা ছোট করি, তাহলে একসাথে আমরা এটাকে আঁকতে পারবো। জাস্ট আমরা একসাথে করে ফেলি। ওকে, আমরা একসাথে করে ফেলেছি। দেখুন খেয়াল করে, যে যদি ইয়েস, জাস্ট এ মিনিট প্লিজ। ওকে, হয়ে গেছে। দেখুন খেয়াল করে, আরেকটু বাম দিকে আমি নিয়ে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। হয়ে গেছে। তাহলে দেখুন খেয়াল করে, যে টেস্টোস্টেরন ডেভেলপ করে, ধরুন আমি বললাম এই পাশে আমাদের কে ডেভেলপ করলো? টেস্টোস্টেরন। কে ডেভেলপ করলো? টেস্টোস্টেরন। তার মানে এই সার্টোলি সেলও আছে, এই পাশে লেডিক সেলও আছে। আবার ঠিক একই রকম ভাবে এই পাশে সার্টোলি সেলও আছে, এই পাশে লেডিক সেলও আছে। তার মানে লেডিক সেল থেকে তৈরি হলো টেস্টোস্টেরন। কি তৈরি হলো? টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরন কি করলো? মেজোনেফ্রিক ডাক্ট, এই যে এখান থেকে যে মেজোনেফ্রিক ডাক্ট, এই মেজোনেফ্রিক ডাক্টকে সে স্টিমুলেট করবে। সে যে স্টিমুলেট করলে এখান থেকে তৈরি হয়ে গেল আমাদের ইন্টারনাল জেনিটালিয়া, যেমন সেমিনাল ভেসিকল,
এপিডিডাইমিস, ইজাকুলেটরি ডাক্ট এবং ডাক্টাস ডিফারেন্স, এই ইন্টারনাল মেল জেনিটালিয়াগুলো ডেভেলপ করলো। একই রকম ভাবে টেস্টোস্টেরন থেকে 5 আলফা রিডাক্টাস এনজাইমের মাধ্যমে কনভার্ট হলো কোথায়, ডাইহাইড্রো টেস্টোস্টেরন, নাম হলো ডাইহাইড্রো টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন এবং ডাইহাইড্রো টেস্টোস্টেরন দুইটাকে আমরা বলি হচ্ছে অ্যান্ড্রোজেন। এই দুইটা অ্যান্ড্রোজেনের পার্ট, ঠিক আছে। অ্যান্ড্রোজেন বলতে কয়েকটা হরমোনকে একসাথে বলা হয় অ্যান্ড্রোজেন, তার মধ্যে টেস্টোস্টেরন একটা অ্যান্ড্রোজেন, ডাইহাইড্রো টেস্টোস্টেরন আরেকটা অ্যান্ড্রোজেন। খেয়াল করে দেখুন টেস্টোস্টেরন কি করলো, মেসোনেফ্রিক ডাক্টে স্টিমুলেট করে তৈরি করলো ইন্টারনাল মেল জেনিটালিয়া। একই রকম ভাবে ডাইহাইড্রো টেস্টোস্টেরন কি করবে, এক্সটার্নাল মেল জেনিটালিয়া ডেভেলপ করবে, যেমন পেনিস, স্ক্রোটাম এবং প্রস্টেট। আমরা যেটা ভুল করি, আমরা ভুল করে প্রস্টেটটাকে আমরা ইন্টারনালের মধ্যে আমরা ফেলে দিই। তো খেয়াল করে দেখুন এটা কিন্তু এক্সটার্নাল মেল জেনিটালিয়ার মধ্যেই আছে। অর্থাৎ আমি যদি প্রশ্ন করি যে ডাইহাইড্রো টেস্টোস্টেরনের ইনফ্লুয়েন্সে নিচের কোনটা কোনটা ডেভেলপ করে, যদি আমি বলি পেনিস, স্ক্রোটাম, প্রস্টেট, সেমিনাল ভেসিকল, এপিডিডাইমিস, তার মানে প্রথম তিনটা ট্রু হবে, শেষের দুইটা ফলস হবে। ওকে, আরেকটা কথা, টেস্টিসের আমাদের লেডিক সেল চলে গেল, এবার আপনি আসেন টেস্টিসের মধ্যে কি আছে, সার্টোলি সেল আছে। এবং আপনি জানেন, হয়তো অলরেডি পড়েছেন আপনারা সবাই, আমরা সবাই জানি যে সার্টোলি সেল থেকে আরেকটা জিনিস তৈরি হয়, তার নাম হলো মুলারিয়ান। খেয়াল করে দেখুন মুলারিয়ান ইনহিবিটরি ফ্যাক্টর, কি নাম, নাম হচ্ছে মুলারিয়ান ইনহিবিটরি ফ্যাক্টর, MIF। আপনি খেয়াল করে দেখুন আপনার এই রাইট সাইডে মেসোনেফ্রিক ডাক্টও আছে, প্যারামেসোনেফ্রিক ডাক্টও আছে। ওকে, মেসোনেফ্রিক ডাক্ট মেল স্ট্রাকচার ডেভেলপ করে, প্যারামেসোনেফ্রিক ডাক্ট ফিমেল স্ট্রাকচার ডেভেলপ করে। তার মানে আপনি যখন ফিটাস অবস্থায় ছিলেন আপনার ওখানে কি ছিল, ফিমেল স্ট্রাকচার ডেভেলপ হওয়ার মানে ডেভেলপ হওয়ার জিনিসপত্র ছিল, অর্থাৎ প্যারামেসোনেফ্রিক ডাক্টও ছিল। এখন আপনি মেল হলেন, তাহলে কি করতে হবে, যেগুলো ফিমেলের স্ট্রাকচার ডেভেলপ হওয়ার কথা সেগুলোকে ইনহিবিট করতে হবে, তাই না, সেগুলোকে ইনহিবিট করতে হবে। যেহেতু এখানে ইন্ট্রাইউটেরিন লাইফে সবই থাকে, তার মানে মেলের গুলো ডেভেলপ করবে, ফিমেলের গুলো রিগ্রেস হয়ে যাবে, মানে ফিমেলের গুলোকে ইনহিবিট করতে হবে। সেই কাজটা কে করে, করে হচ্ছে মুলারিয়ান ইনহিবিটরি ফ্যাক্টর। সে কি করবে, সে হলো প্যারামেসোনেফ্রিক ডাক্টকে সে ইনহিবিট করবে। ইনহিবিট করলে তাহলে কোনো ফিমেল ইন্টারনাল জেনিটালিয়া ডেভেলপ করবে না, তার মানে তখন শুধুমাত্র মেল ইন্টারনাল এবং মেল মেল এক্সটার্নাল জেনিটালিয়া ডেভেলপ করবে। ঠিক এই কথাটাকেই এই পিকচারে শো করা হয়েছে। দেখুন খেয়াল করে যদি যদি টেস্টিস ডিটারমিনিং ফ্যাক্টর থাকে, যদি টেস্টিস ডিটারমিনিং ফ্যাক্টর থাকে, যদি অ্যান্ড্রোজেন থাকে, যদি MIF মানে মুলারিয়ান ইনহিবিটরি ফ্যাক্টর যদি থাকে, তাহলে সেটা মেইলে কনভার্ট হবে। তার মানে টেস্টিস হলো, টেস্টিস থেকে আমাদের কি রিলিজ হলো, টেস্টোস্টেরন এবং ডাইহাইড্রো টেস্টোস্টেরন তৈরি হলো। সেগুলোর মাধ্যমে আমাদের কি হবে, সেগুলোর মাধ্যমে আমাদের মেল জেনিটালিয়া ডেভেলপ করবে। তাহলে আর কি করতে হবে সাথে, আর হচ্ছে MIF এর মাধ্যমে প্যারামেসোনেফ্রিক ডাক্টকে ইনহিবিট করতে হবে। দেখুন খেয়াল করে যে ডটেড লাইন, সেটা কি হয়ে গেল, সেটা হলো আমাদের প্যারামেসোনেফ্রিক ডাক্ট, সেটা ডিজেনারেটেড হয়ে গেল। তার মানে এই মুহূর্তে আপনি মেল। আমি যদি প্রশ্ন করি আপনার মানে জাইগোট ফরমেশনের শুরু থেকে আপনার মৃত্যু পর্যন্ত কোনোদিন কি আপনার বডিতে কোনো ফিমেল স্ট্রাকচার ছিল, ফিমেল হওয়ার মতো স্ট্রাকচার ছিল, আপনি বলতে পারবেন ইয়েস ভাইয়া ছিল, যেটা রিগ্রেস করে গেছে বাই দা হেল্প অফ MIF। এইভাবে আমরা মেইলে কনভার্ট হই। যদি এই জিনিসগুলো না থাকে, অটোমেটিক্যালি এই এমব্রায়োটা ফিমেলে কনভার্ট হবে। দেখুন খেয়াল করে, নো অ্যান্ড্রোজেন, অ্যান্ড্রোজেন না থাকলে সেটা অটোমেটিক্যালি ওভারিতে চলে আসবে। তার মানে ফিমেল হওয়ার জন্য কোনো অ্যান্ড্রোজেনের প্রয়োজন নেই, ওভারি হওয়ার জন্য কোনো অ্যান্ড্রোজেনের প্রয়োজন নেই। অটোমেটিক্যালি সেটা ওভারিতে কনভার্ট হবে এবং অটোমেটিক্যালি এই ওভারি থেকে স্টাডিওল হবে, স্টাডিওলের মাধ্যমে হবে এক্সটার্নাল মেল জেনিটালিয়া এবং এই প্যারামেসোনেফ্রিক ডাক্ট সে হয়ে যাবে ইন্টারনাল মেল জেনিটালিয়া। এখান থেকে এটা হলো আমাদের জাস্ট নর্মাল এমব্রায়োলজি। এখান থেকে আমি একটা প্যাথোলজিতে চলে যেতে চাই, অথবা বলতে পারি এমব্রায়োলজিক্যাল প্যাথোলজিতে আমি চলে যেতে চাই। ভেরি ইম্পর্টেন্ট ফর ইউএসএমএল স্টেপ 1, সেটা হচ্ছে মুলারিয়ান ডাক্ট। খেয়াল করে দেখুন
মুলারিয়ান ডাক্ট, আমরা যেটা বলেছি সেটা হচ্ছে মুলারিয়ান ডাক্ট ফিমেল ইন্টারনাল স্ট্রাকচার, এই যে ফিমেল ইন্টারনাল স্ট্রাকচারে কনভার্ট হয় মুলারিয়ান ডাক্ট। তারা কারা? তারা হলো ফ্যালোপিয়ান টিউব, তারা হলো ইউটেরাস, ফ্যালোপিয়ান টিউব, ইউটেরাস এবং আপার পোর্শন অফ ভ্যাজাইনা, মানে যেটাকে আমরা বলবো প্রক্সিমাল ভ্যাজাইনা, মানে আপার পোর্শন অফ দ্য ভ্যাজাইনা। তাহলে যদি প্রশ্ন করি ভাইয়া লোয়ার পোর্শন অফ ভ্যাজাইনা কোথা থেকে আসে, আপনার আনসারটা হবে ইউরো জেনিটাল সাইনাস নামে, ইউরো জেনিটাল সাইনাস নামে একটা জায়গা আছে, সেখান থেকে এই এই লোয়ার পোর্শন অফ দ্য ভ্যাজাইনা ডেভেলপ করে। সেটা আপনারা গুগল করে দেখে নেবেন, আমরা আমাদের আলোচনার বাইরে বিধায় সেটা সেই দিকে আমরা যাচ্ছি না। ওকে, তাহলে এই প্যারামেজোনেফিক ডাক্ট, তার আরেকটা নাম হলো মুলারিয়ান ডাক্ট। এই মুলারিয়ান ডাক্ট থেকে আমাদের ইউটেরাস, তারপরে তারপরে হচ্ছে প্রক্সিমাল ভ্যাজাইনা এবং ফ্যালোপিয়ান টিউব ডেভেলপ করে। হতে পারে একটা ঘটনা ঘটতে পারে, সেটা হচ্ছে মুলারিয়ান ডাক্টের এজেনেসিস হয়ে যেতে পারে, যেটাকে আমরা বলি মুলারিয়ান এজেনেসিস, যেটাকে আমরা বলি হলো মুলারিয়ান এজেনেসিস, যেখানে মুলারিয়ান ডাক্টটা অ্যাবসেন্ট থাকে বা মুলারিয়ান ডাক্টের এজেনেসিস হয়ে যায়। তার আরেকটা নাম হচ্ছে মেয়ার রকিটানস্কি কুস্টার হসার সিনড্রোম। খুবই বিদঘুটে নাম, আমরা ওইদিকে যাচ্ছি না, এত বিদঘুটে নাম আপনি গুগল করলে পেয়ে যাবেন। মুলারিয়ান এজেনেসিসের একটা নাম হচ্ছে মেয়ার রকিটানস্কি কোস্টার হসার সিনড্রোম, খুব বিদঘুটে, একেবারে দাঁত ভেঙে যাওয়ার মতো অবস্থা। তাহলে আমি যদি আপনাকে প্রশ্ন করি ভাইয়া, মনে করেন মুলারিয়ান ডাক্ট কারো নেই, কোনো একটা ফিমেলের মুলারিয়ান ডাক্ট নেই, তাহলে কি হবে? তার কি থাকবে না? আপনি কি বলতে পারবেন? বলতে পারবেন ভাইয়া তার ফ্যালোপিয়ান টিউব থাকবে না, তার ইউটেরাস থাকবে না, তার কোনো প্রক্সিমাল ভ্যাজাইনা বা আপার পোর্শন অফ দা ভ্যাজাইনা থাকবে না। আচ্ছা, আমি যদি প্রশ্ন করি ভাইয়া তার কি ওভারি থাকবে? দেখুন তো খেয়াল করে, ওভারি কিন্তু থাকবে। ওভারির সাথে এই মুলারিয়ান ডাক্টের কোনো সম্পর্ক নেই। মুলারিয়ান ডাক্ট তার মতো করে এই স্ট্রাকচারগুলো ডেভেলপ করবে। তার মানে মুলারিয়ান ডাক্ট যদি না থাকে তাহলে এই জিনিসগুলো থাকবে না, বাট ওভারি থাকবে, তাই না? ওভারি থাকবে, ডিস্টাল ভ্যাজানা, এই জিনিসগুলো, লেবিয়া বা এই জিনিসগুলো থাকবে, ঠিক আছে, কিন্তু কোনো ইন্টারনাল ফিমেল জেনেটালিয়া যেটা, সেটা থাকবে না। তাহলে একটা একটা ফিমেল, তার হলো মুলারিয়ান এজেনেসিস, মনে করেন তার বয়স 10 বছর, সাপোজ তার বয়স হলো 13 বছর, 15 বছর ধরলাম আমি। সে মনে করেন আপনার কাছে আসবে কি, মানে বয়সটা 15 হয়ে গেছে, একটা ফিমেল, একটা মানে মাদার নিয়ে আসবে যে আমার মেয়ে তো 15 বছর হয়ে গেছে বা 16 বছর হয়ে গেছে, আমার মেয়ে তো এখনো মেনস্ট্রুয়াল সাইকেল স্টার্ট হয়নি। আমার ছোট মেয়ের বয়স 13 বছর, 14 বছর, আমার ছোট মেয়ের মেনস্ট্রুয়াল সাইকেল স্টার্ট হয়ে গেছে। আবার বাট আমার বড় মেয়ে যার বয়স 16 বছর, তার তো এখন পর্যন্ত কোনো মেনস্ট্রুয়াল সাইকেল স্টার্ট হলো না। আপনি কি করলেন? আপনি ইভালুয়েট করলেন, ইভালুয়েট করলে করে আপনি দেখলেন যে তার মানে তার হচ্ছে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স, তার সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স নর্মাল। মানে কি? মানে হলো তার ব্রেস্ট এনলার্জমেন্ট ঠিক আছে, তার পিউবিক হেয়ার আছে, মানে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স বলতে আমরা যা বুঝি সেগুলো সবই নর্মাল আছে। এবং আমরা আমাদের ফিজিওলজির নলেজ থেকে আমরা জানি যে ফিমেল secondary sexual characteristics mostly depends on estrogen level, এবং আমরা সেটাও জানি যে estrogen comes from ovary। আপনি এই পেশেন্টের ইভালুয়েশন করলেন, আলট্রাসোনোগ্রাফি করলেন, আলট্রাসোনোগ্রাফি রিভিলস absent uterus, absent fallopian tube, absent upper part of the vagina, absent cervix, but ovary প্রেজেন্ট বাইল্যাটারালি। তাহলে কি নাই? নাই হচ্ছে ইন্টারনাল জেনিটালিয়া গুলো নেই, যেটা হলো মুলারিয়ান ডাক্টের স্ট্রাকচার, সেগুলো নেই, বাট ওভারি আছে, এবং ওভারি থেকে ইস্ট্রোজেন রিলিজ হয়। সেই ইস্ট্রোজেন সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স ডেভেলপ করেছে, বাট পেশেন্টের মেনস্ট্রুয়েশন হচ্ছে না। তাহলে কি কজ? কজ হলো মুলারিয়ান এজেনেসিস। কেন মেনস্ট্রুয়েশন হবে না? কারণ ভাই ইউটেরাসই নাই, মেনস্ট্রুয়েশন কোত্থেকে হবে? মেনস্ট্রুয়েশন হওয়ার জন্য তো ইউটেরাস লাগবে। দ্যাটস ওয়াই দিজ পেশেন্টস মে প্রেজেন্ট অ্যাজ প্রাইমারি অ্যামেনোরিয়া, মানে হলো কখনোই তার পিরিয়ড হয়নি বা মেনস্ট্রুয়াল সাইকেল ডেভেলপ করেনি, বাট বাট দিস পেশেন্টস হ্যাভ fully developed secondary sexual characteristics because
secondary sexual characteristics depends on the level of estrogen which comes from ovaries. In these patients, ovarian structures are normal. This is the one of the most important striking point for Mullerian agenesis. ভাই আপনি এটা কেন বললেন? কারণ মুলারিয়ান এজেনেসিসের সাথে একটা ইম্পর্টেন্ট ডিজিজের ডিফারেন্সিয়েশন আপনাকে জানতে হবে, সেটা হলো অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম। চলুন আমরা দেখি একটু অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোমের সাথে মুলারিয়ান এজেনেসিসের কি ডিফারেন্স। আচ্ছা, আমরা যদি বলি আপনি খেয়াল করে দেখেন যে আমাদের এই পিকচারের মধ্যে মানে অ্যান্ড্রোজেন কারা আমরা বললাম, টেস্টোস্টেরন একটা অ্যান্ড্রোজেন, ডাইহাইড্রো টেস্টোস্টেরন আরেকটা অ্যান্ড্রোজেন। যদি আমি বলি অ্যান্ড্রোজেনগুলো ঠিকই তৈরি হয়েছে বাট সেগুলো কাজ করতে পারছে না। আচ্ছা ভাই, আমি যে প্রশ্ন করি অ্যান্ড্রোজেন এখানে কিভাবে কাজ করবে, আপনি বলবেন কি ভাইয়া যে এখানে সে সেই রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, বাইন্ড করার মাধ্যমে ইন্ট্রাসেলুলার সেকেন্ড মেসেঞ্জার মেকানিজমের মাধ্যমে সে কাজ করবে। ডাইহাইড্রো টেস্টোস্টেরন সে কিভাবে কাজ করে, সবই আসলে রিসেপ্টরের মাধ্যমে সে কাজ করে। রিসেপ্টর বলতে আসলে এখানে একটু একটু অন্য মেকানিজম, কারণ যেহেতু এগুলো হচ্ছে আমাদের সেক্স স্টেরয়েড, এবং এই সেক্স স্টেরয়েডগুলো একটু অন্য মেকানিজমে কাজ করে। আমাদের এন্ডোক্রাইনোলজিক্যাল পোর্শনে যদি আমরা যাই তাহলে এই প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন সেগুলো হলো ইন্ট্রাসেলুলার রিসেপ্টরের মাধ্যমে কাজ করে। ইন্ট্রাসেলুলার যে রিসেপ্টর আছে প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন, কর্টিসল, ভিটামিন ডি, তারপর হলো থাইরয়েড হরমোন, অ্যালডোস্টেরন, এই জিনিসগুলো হচ্ছে এই হরমোনগুলো ইন্ট্রা সেলুলার রিসেপ্টরের মাধ্যমে কাজ করে। তাহলে কি হবে, সেলের ভিতরে যে ইন্ট্রাসেলুলার রিসেপ্টর সেগুলোর মাধ্যমে এই হরমোনগুলো কাজ করে। যদি আমি বলি এই রিসেপ্টরের মধ্যে প্রবলেম, মানে রিসেপ্টর সাথে সে বাইন্ড করতে পারছে না অথবা রিসেপ্টর কাজ করতে পারছে না, অর্থাৎ সহজ কথা হলো অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি হয়ে গেছে, অ্যান্ড্রোজেন রেজিস্ট্যান্স হয়ে গেছে। তাহলে এই লোকের ক্ষেত্রে খেয়াল করে দেখেন, অ্যান্ড্রোজেন রিসেপ্টর সিগন্যালিং এ প্রবলেম। অ্যান্ড্রোজেন লাগে কার জন্য প্রয়োজন অ্যান্ড্রোজেন? মেল হওয়ার জন্য অ্যান্ড্রোজেন প্রয়োজন, কিন্তু ফিমেল হওয়ার জন্য কোনো অ্যান্ড্রোজেনের দরকার নেই। আমি যদি প্রশ্ন করি, মনে করেন আপনি ফিমেল, তার মানে আপনার হলো 46XX আছে, ঠিক আছে? এবং আমি বললাম যে আপনার মধ্যে অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম আছে। ধরে নিলাম আমি যে আপনার বডিতে অ্যান্ড্রোজেন ঠিকমতো কাজ করতে পারছে না, তৈরি হচ্ছে কিন্তু ঠিকমতো কাজ করতে পারছে না ডিউ টু দ্য সিগন্যালিং মেকানিজম অ্যাবনর্মালিটিস। তাহলে আপনি কি ফিমেল হবেন যে যদি অ্যান্ড্রোজেন কাজ না করে? অবশ্যই, কারণ আমরা বলেছি ফিমেল হওয়ার জন্য অ্যান্ড্রোজেনের দরকার নেই, সে এমনিই ফিমেল হবে। কিন্তু যদি আপনি হন, আমি যদি এখানে লিখি 46XY, আপনি মেল বেবি বা মেল ফিটাস, আপনার মধ্যে ধরলাম অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম। তার মানে আপনার এখানে টেস্টিস তৈরি হয়েছে, টেস্টোস্টেরন তৈরি হয়েছে, ডাইহাইড্রো টেস্টোস্টেরন তৈরি হয়েছে, বাট এগুলো কোনো কাজ করতে পারছে না। টেস্টিস তৈরি হয়েছে কিন্তু কোনো কাজ করতে পারছে না। তার মানে কি হবে? তার মানে এইসব অ্যান্ড্রোজেন মেইলে কোনো কাজ করবে না। এবং আপনি দেখেন অ্যান্ড্রোজেন থাকার জন্য এগুলো সব ডেভেলপ করে, মেল এক্সটার্নাল জেনিটালিয়া, মেল ইন্টারনাল জেনিটালিয়া। যদি এগুলো কাজ না করে তাহলে কোনো ইন্টারনালি মানে জেনোটাইপিক্যালি সে মেল, তাই না? 46XY আছে, কিন্তু এক্সটার্নালি বলতে কি, তার দেখা যাবে তার পেনিস থাকবে না, বা পেনিস খুব ছোট থাকবে, স্ক্রোটাম থাকবে না, বা প্রোস্টেট হচ্ছে থাকবে না। তাহলে কেন ভাইয়া? এই কেনটার উত্তর আমাদের এখানে আরেকটা পিকচার আছে, আমি একটু দেখাতে চাই। কেন এই ডাইহাইড্রো টেস্টোস্টেরন না থাকলে, আমি একটু পিকচার এখানে নিয়ে এসেছি, আপনার একটু দেখলেই হয়ে যাবে আই থিঙ্ক। এই যে পেয়ে গেছি। ওয়েট, আমি একটু নিয়ে আসছি পিকচারটা আমাদের।
চলে আসছে। ওকে, এখানে আমরা দেখব যে আরেকটু বড় করে দেখেন, খেয়াল করে ডাইহাইড্রোটেস্টোস্টেরনের মাধ্যমে আমাদের এই মেল এক্সটার্নাল জেনিটালিয়া ডেভেলপ করলো। এই জিনিসগুলো যদি ডাইহাইড্রোটেস্টোস্টেরন ঠিকভাবে কাজ করতে না পারে, তাহলে কিন্তু এই এক্সটার্নাল জেনিটালিয়া যেগুলো, সেগুলো ঠিকমতো ডেভেলপ করবে না। তাহলে কি হবে? একটা অ্যাব্রো টাইপের, অ্যাবনর্মাল টাইপের দেখা যাবে। পেনিস একটু থাকবে, থাকবে না। দেখা যাবে এই যে মানে লেবিয়া মেজরা বা ইউরোজেনিটাল ফোল্ড, সেটা ঠিকমতো এই প্যানাল ইউরোতে ডেভেলপ করবে না। লেবিওস্পোটাল সোয়েলিংটা এইভাবে সোয়েলিং এইভাবে থেকে যাবে, আমরা আমরা সোয়েলিংয়ে থেকে যাবে, মানে স্পোটাম ডেভেলপ করবে না। তার মানে একটা অ্যাব্রো টাইপের অ্যাবনর্মাল এক্সটার্নাল জেনিটালিয়া ডেভেলপ করবে। তাহলে আমি যদি প্রশ্ন করি, এক নম্বর কথা, অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম, সেখানে কি প্যাথোলজি? অ্যান্ড্রোজেন কাজ করবে না কেন? রিসেপ্টর সিগন্যালিং প্রবলেম। কি ফিচার পাবো আমি? নাম্বার ওয়ান আমি বলতে পারি যে এমবিগিউয়াস এমবিগিউয়াস জেনিটালি আমি পাবো। এক নম্বর কথা, আমি এটা বলতেই পারি চাইলে। দুই নম্বর কথা হচ্ছে, দুই নম্বর কথা হলো যে যেহেতু ডাইহাইড্রোটেস্টোস্টেরন কাজ করবে না, তাহলে এই পেশেন্টের আপনার যেহেতু এই এক্স মানে মানে মেইল স্ট্রাকচার ডেভেলপ করবে না, তাহলে কি হবে? যেহেতু অ্যান্ড্রোজেন নেই, তার মানে আমরা বলেছিলাম কিন্তু যে অটোমেটিক্যালি সেটা মানে ফিমেল স্ট্রাকচারে কনভার্ট হয়ে যাবে। তার মানে সেগুলো থেকে হয় এমবিগুয়াস জেনিটালিয়া হবে, নাহলে দেখা যাবে যে সে মোটামুটি একটা ফিমেল স্ট্রাকচারে কনভার্ট হয়ে গেছে, মানে একটা মানে লেবিয়া, সরি ভ্যাজাইনার মধ্যে একটা স্ট্রাকচার ডেভেলপ করে যাবে। মানে যেটাকে আমরা বলবো হচ্ছে রুডিমেন্টারি ভ্যাজাইনা, রুডিমেন্টারি ভ্যাজাইনা হয়ে যেতে পারে, থাকতে পারে। কিন্তু তার মানে ভ্যাজাইনার মধ্যে একটা স্ট্রাকচার থাকবে, অথবা ফিমেলের মতো, অথবা এমবিগুয়াস জেনিটালিয়া থাকবে, কিন্তু এই পেশেন্টের কোনো ইউটেরাস থাকবে না, কোনো ফ্যালোপিয়ান টিউব থাকবে না, ফ্যালোপিয়ান টিউব থাকবে না, ইউটেরাস থাকবে না, সার্ভিক্স থাকবে না, আপার প্রশান্ত ভেজানা থাকবে না। ঠিক আছে, এই জিনিসগুলো থাকবে না। কিন্তু লেবিওস্ক্রাল সোয়েলিং বা হচ্ছে রুডিমেন্টারি ভেজানা, এই জিনিসগুলো আমরা এই পেশেন্টদের ক্ষেত্রে পাবো। তিন নাম্বার কথা যদি আমি বলি, তিন নাম্বার কথা যদি আমি বলি যে এই পেশেন্টের যেহেতু অ্যান্ড্রোজেন নেই, এবং আমরা জানি আমাদের পিউবিক হেয়ার এবং এক্সিলারি হেয়ার, পিউবিক হেয়ার এবং এক্সিলারি হেয়ার, সেগুলো আম, এই অ্যান্ড্রোজেনের উপর ডিপেন্ড করে। তার মানে পেশেন্টের কি থাকবে? অ্যাবসেন্ট অ্যাবসেন্ট অর স্ক্যান্টি পিউবিক অ্যান্ড এক্সিলারি হেয়ার, মানে এগুলো খুব সামান্য থাকবে বা থাকবে না। চার নাম্বার, যেহেতু অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম, আমরা কি বলতে পারি? এই পেশেন্টের ডাইহাইড্রোটেস্টোস্টেরনটা কাজ করতে পারছে না ঠিক মতো, এবং টেস্টোস্টেরন ঠিক মতো কাজ করতে পারছে না। যদি কাজ না করে, তাহলে দেখেন ব্লাডের টেস্টোস্টেরন লেভেলটা কি থাকবে? বেশি থাকবে না? কাজ করতে পারছে না, টেস্টোস্টেরনের লেভেলটা বেশি থাকবে। তাহলে এই টেস্টোস্টেরন, টেস্টো কি হবে? টেস্টো কি এরপরে কি হবে? ইস্ট্রোজেনে কনভার্ট হবে। কোথায়? ওই যে আমাদের পেরিফেরাল যে ফ্যাট টিস্যু আছে না, সেখানে অ্যারোমাটেজ নামে একটা এনজাইম আছে। সেই এনজাইমের মাধ্যমে টেস্টোস্টেরন উইল অ্যারোমেটাইজড ইনটু ইস্ট্রোজেন। দিস ইস্ট্রোজেন কজেস ব্রেস্ট ডেভেলপমেন্ট। মাইন্ড ইট, গাইনোকেমেশিয়া বা ব্রেস্ট এনলার্জমেন্ট বা ব্রেস্ট ডেভেলপমেন্টের আমাদের যে ফ্যাক্টরটা মনে রাখতে হবে সেটা হলো, এটা তো আমাদের ব্রেস্ট টিস্যু হয়। এখানে ব্রেস্ট ডেভেলপমেন্টে টেস্টোস্টেরন, টেস্টো এবং ইস্ট্রোজেনের একটা রেশিও মেনটেন হয়। ইস্ট্রোজেনের, টেস্টোস্টেরন মানে হলো কি অ্যান্ড্রোজেন। অ্যান্ড্রোজেন যখন এসে এই ব্রেস্ট টিস্যুর সাথে বাইন্ড করে, তখন এই ব্রেস্ট টিস্যুর মানে ইয়ে হয় না, ডেভেলপমেন্টটা ইনহিবিটেড থাকে। যখন টেস্টোস্টেরন এসে বাইন্ড করতে পারে না, অটোমেটিক্যালি ইস্ট্রোজেন এসে বাইন্ড করতে পারে। তখন ইস্ট্রোজেন যখন এখানে এসে বাইন্ড করে, তখন ব্রেস্টের এনলার্জমেন্ট হয়, ব্রেস্ট ডেভেলপমেন্ট হয়। তার মানে ব্রেস্ট ডেভেলপমেন্টে আমাদেরকে মানে কন্ট্রিবিউটর হচ্ছে ইস্ট্রোজেন। দ্যাটস ওয়াই পেশেন্টের ব্রেস্ট ডেভেলপমেন্ট হবে। তার মানে
একটা ধরেন 16 বছরের বাচ্চা, 16 বছরের একটা মেয়ে, মানে মেয়ে তো না, 16 বছরের একটা পেশেন্ট আসছে আপনার কাছে। সে তার ব্রেস্ট ডেভেলপমেন্ট আছে এবং এক্সটার্নাল জেনিটালিয়াও দেখতে ফিমেলের মতো, কিন্তু তার মেনস্ট্রুয়েশন নেই, মেনস্ট্রুয়েশন এখনো স্টার্ট হয়নি। কেন? আপনি আলট্রাসোনোগ্রাফি করলেন, করে দেখলেন ইউটেরাস নেই, ভেজানা মানে আপার ভেজানা নেই, সার্ভিস নেই, ফ্যালোপিয়ান টিউব নেই, ইভেন ওভারিও নেই। কেন? কারণ তার তো বাবা হচ্ছে অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম, তার তো টেস্টিস ডেভেলপ করেছে কিন্তু হরমোনগুলো কাজ করতে পারছে না। ঠিক আছে? তার মানে মুলারিয়ান এজেনেসিসের সাথে এখানে আপনাকে একটা ডিফারেন্সিয়েটিভ পয়েন্ট আপনাকে জানতে হবে। দেখুন খেয়াল করে, দুই জায়গাতেই প্রাইমারি অ্যামেনোরিয়া ডেভেলপ করে, দুই জায়গাতেই প্রাইমারি অ্যামেনোরিয়া ডেভেলপ করে। এখন অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোমে এক্সিলারি হেয়ার এবং পিউবিক হেয়ার থাকবে মিনিমাল, থাকবে কি মিনিমাল, এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো, এই এই যে অ্যান্ড্রোজেন যেটা স্পেশালি ডাই হাইড্রোটেস্টোস্টেরন, এই ভদ্রলোক টেস্টিসের যে মুভমেন্ট, গোভার্নিকুলাম টেস্টিসের মাধ্যমে যে মুভমেন্ট, মানে ডিসেন্ড অফ দ্য টেস্টিস ইজ হেল্পড বাই, ইজ অকার্স বাই ডাই, ইজ এইডস বাই ডাইহাইড্রোটেস্টোস্টেরন। তাহলে ডাইহাইড্রোটেস্টোস্টেরন অথবা অ্যান্ড্রোজেন যখন কাজ করতে পারবে না, তখন টেস্টিসটা এসে নিচে এসে আটকে যাবে, মানে টেস্টিসের ডিসেন্টটা ঠিক মতো হবে না, যেটাকে আমরা বলতে পারবো ক্রিপ্টোরকয়েড টেস্টিস। আমি যদি এখানে লিখি, একটু পরে আমি হচ্ছে অ্যান্ড্রোজেন মুলারিয়ানের সাথে অ্যান্ড্রোজেন এই ডিফারেন্সগুলো আমি একটু বলবো, অসুবিধা নেই। 5 নম্বর আমি লিখলাম হচ্ছে ক্রিপ্টোরকয়েড টেস্টিস, ক্রিপ্টোরকয়েড টেস্টিস। 6 নম্বর, তাহলে আমি তো 6 নম্বর যদি আমি বলি যে এই পেশেন্টের টেস্টিস কি নর্মাল? ইয়েস, টেস্টিস নর্মাল। আমরা দেখলাম টেস্টিস কিন্তু নর্মাল, নর্মাল অলরেডি আমরা দেখেছি, টেস্টিস নর্মাল। প্রত্যেকটা পয়েন্ট ইউএসএমএল প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। 7 নম্বর, আমি যদি বলি এই পেশেন্টের ম্যাসকুলিনাইজিং ফিচার, কুলিনাইজিং ম্যাসকুলিনাইজেশন যদি আমি বলি, থাকবে না? থাকবে না? থাকবে না, কারণ ম্যাসকুলিনাইজেশন অফ দ্য মেল বেবি, মেল পেশেন্ট ডেভেলপস বাই দ্য হেল্প অফ অ্যান্ড্রোজেন। এই পেশেন্টের অ্যান্ড্রোজেন কাজই করতে পারে না, তাহলে কিভাবে ম্যাসকুলিনাইজেশন হবে? নো ম্যাসকুলিনাইজেশন অর ম্যাসকুলিনাইজেশন ডাজেন্ট অকার ডিউ টু দ্য অ্যান্ড্রোজেন রেজিস্ট্যান্স। নো, নো, আমি নো চিহ্ন দিয়ে দিলাম। 8 নম্বর, 8 নম্বর হলো এই পেশেন্টের যদি আমি বলি স্ক্রোটাম থাকবে? থাকবে না। পেনিস থাকবে? থাকবে না। নো স্ক্রোটাম, নো স্ক্রোটাম, নো পেনিস। 9 নম্বর যদি আমি বলি যে এই পেশেন্টের আমরা অলরেডি দেখেছি কোনো হেয়ার থাকবে না এবং হচ্ছে ওকে, এই পেশেন্টের টেস্টোস্টেরন মাইন্ডেড রিসেপ্টর অ্যাবনর্মাল। আপনি জানেন টেস্টিস থেকে যখন টেস্টোস্টেরন রিলিজ হয়, এই ভদ্রলোক যায় কোথায়? যায় হলো পিটুইটারি গ্ল্যান্ডে, মানে অ্যান্টেরিয়র পিটুইটারিতে। সেখানে গিয়ে সে তার রিসেপ্টরের সাথে বাইন্ড করে, বাইন্ড করার মাধ্যমে সে পিটুইটারি গ্ল্যান্ডকে বলে যে ভাই আমি ব্লাডে অনেক বেশি আছি, তুমি আর এলএইচ রিলিজ করবা না। কারণ আপনি জানেন এলএইচ এর মাধ্যমে এই টেস্টিস থেকে টেস্টোস্টেরন রিলিজ হয়। তাহলে টেস্টোস্টেরন যখন বেশি থাকবে তখন এলএইচকে ইনহিবিট করবে। টেস্টোস্টেরন যখন কম থাকবে তখন এলএইচ আপ রেগুলেটেড হবে, যেটাকে আমরা বলি হলো নেগেটিভ ফিডব্যাক, অর্থাৎ টেস্টো কম থাকলে এলএইচ বাড়বে, টেস্টো বেশি থাকলে এলএইচ কমবে। আচ্ছা, তাহলে সেটাও কিভাবে? এই রিসেপ্টরের মাধ্যমে, অর্থাৎ টেস্টোস্টেরন অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডের মধ্যে এসে রিসেপ্টরের সাথে বাইন্ড করে, বাইন্ড করার মাধ্যমে লিউটিন গ্ল্যান্ডকে গ্ল্যান্ডকে বলে যে আমার লেভেলটা অনেক বেশি, তুমি এবার এলএইচ এর পরিমাণটা কমাও, এলএইচ এর লেভেলটা কমে যাবে। তাহলে আমরা যে বললাম যে অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোমে রিসেপ্টরের মধ্যে প্রবলেম, তাহলে বাবা এই রিসেপ্টর যেটা হলো পিটুইটারি গ্ল্যান্ডের সাথে বাইন্ড করে, সেই রিসেপ্টরটাও তো মিউটেটেড থাকবে, সেই রিসেপ্টরের মধ্যেও তো প্রবলেম থাকবে। তার মানে টেস্টোস্টেরন এসে এখানে এসে বাইন্ড করতে পারবে না। এখন পিটুইটারি গ্ল্যান্ড তো বসে আছে, কি ব্যাপার? টেস্টোস্টেরনকে বডিতে নাই নাকি? মেবি testosterone level is decreased, maybe testosterone level is subnormal level. That's why luteinizing hormone release is increased from anterior pituitary gland. That's why in this condition testo level is increased, luteinizing level is hormone is increased,
again we also said previously that estrogen level also increased, ইস্ট্রোজেনও বাড়বে, টেস্টোস্টেরনও বাড়বে এবং লিউটিনাইজিং হরমোনও বাড়বে। এখানে আমরা আরেকটা কথা বলে নিই, সেটা হলো এই টেস্টোস্টেরন রিলিজ হয় বাবা কোন সেল থেকে? লেডিক সেল থেকে। ঠিক তার পাশে আছে হলো সার্টোলি সেল। সার্টোলি সেলের সাথে সম্পর্ক হলো ফলিকল স্টিমুলেটিং হরমোনের। কার সম্পর্ক? ফলিকল স্টিমুলেটিং হরমোনের সম্পর্ক। তার এখান থেকে রিলিজ হবে ইনহিবিন বি, তার ইনহিবিন বি এর সাথে তার সম্পর্ক। যেহেতু আমাদের প্রবলেমটা হলো অ্যান্ড্রোজেনের সাথে, তার মানে লিউটিনাইজিং হরমোনের লেভেলটা অ্যাবনর্মাল পাওয়া যাবে, কিন্তু ফলিকল স্টিমুলেটিং হরমোনের লেভেলটা কিন্তু পাওয়া যাবে নর্মাল। নর্মাল ফলিকল স্টিমুলেটিং হরমোন, যেহেতু আমাদের এখানে কোনো প্রবলেম নেই। প্যারামিটার আকারে ইউএসএমএস স্টেবনের প্রশ্নগুলো আসে প্যারামিটার আকারে। এফএসএস বাড়বে কমবে, কমবে বাড়বে, নর্মাল চেঞ্জ আনচেঞ্জ এটা সেটা থাকবে, এলএস কি থাকবে, টেস্টো কি থাকবে, ইস্ট্রোজেন কি থাকবে, এভাবে 5-6টা প্যারামিটার আকারে দেওয়া থাকবে। এ বি সি ডি প্যারামিটার আকারে দেওয়া থাকবে, প্যারামিটারগুলো আপনাকে মিলাতে হবে। তাহলে যদি আমি প্রশ্ন করি ভাইয়া, এই যে পেশেন্টটা সে তো জেনোটাইপিক্যালি মেল, আপনি যদি ক্রোমোজোমাল অ্যানালাইসিস করেন তার মধ্যে আপনি টেস্টিস পাবেন। কি পাবেন? টেস্টিস পাবেন। এবং এই টেস্টিসটা লেবিয়া মেজোরাতে এসে আটকে যাবে। কারণ আপনি জানেন ওই যে আমরা পড়েছিলাম যে লেবিওস্ক্রোটাল যে ফোল্ড, লেবিওস্ক্রোটাল যে ফোল্ড এবং এবং ডাইহাইড্রো মানে লেবিওস্ক্রোটাল যে সোয়েলিং, লেবিওস্ক্রোটাল সোয়েলিং থেকে লেবিয়া মেজোরাও হতে পারে, ডাইহাইড্রোটেস্টোস্টেরনও হতে পারে। যেহেতু সরি মানে স্কোটামও হতে পারে। যেহেতু ডাইহাইড্রোটেস্টোস্টেরন নেই, তার মানে স্কোটাম হবে না। তাহলে সেখান থেকে কী হবে? অটোমেটিক্যালি লেবিয়া মেজোরা ডেভেলপ করবে। এবং টেস্টিসটা স্ক্রোটামের মধ্যে যাওয়ার কথা, কিন্তু সে তো স্ক্রোটাম খুঁজে পাবে না, সে পাবে লেবিয়া মেজোরা। সে লেবিয়া মেজোরাতে গিয়ে আটকে যাবে। আপনাকে প্রশ্নের মধ্যে বলা হতে পারে যে এক্সটার্নাল এক্সামিনেশন অর ফিজিক্যাল এক্সামিনেশন রিভিলস bilateral swelling or bilateral nodule present in the labia majora। ওমা আপনি তো ভরকে যাবেন, হাই হাই লেবিয়া মেজোরাতে কোনো টিউমার হয়ে গেল নাকি? না রে ভাই, এটা টিউমার না, এটা আসলে টেস্টিসটা এখানে এসে আটকে আছে। ওই যে আমরা বললাম ক্রিপ্টোকয়েড টেস্টিস, সেটা এই লেবিয়া মেজোরাতে এসে বসে আছে। ওকে, তাহলে এই পেশেন্টের আমরা ব্রেস্ট এনলার্জমেন্ট আমরা পাবো এবং সে দেখতে অনেকটা ফিমেলের মতো হবে, তার সাথে মানুষ আচার আচরণ করবে ফিমেলের মতো এবং সে সাইকোলজিক্যালি সে ফিমেল হয়ে যাবে। আরেকটা ভাবে কথাটা আসতে পারে, যখন এই সন্তান এই 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 মানে ফিমেলকে নিয়ে আসলো, আপনি তো দেখলেন তার হচ্ছে মানে মেনস্ট্রুয়াল সাইকেল তার হচ্ছে না, প্রাইমারি অ্যামেনোরিয়া। হ্যাঁ, যদি মাকে বের করে দেন, যদি বলেন যে আমি আপনার ছেলের সাথে একটু বা আপনার এই সন্তানের সাথে আমি একটু একা একা কথা বলবো, সে বলবে কি, তারা যদি জিজ্ঞেস করে যে তোমার কার প্রতি ইন্টারেস্ট, ম্যানের প্রতি না ওমেনের প্রতি, সেক্সুয়াল ইন্টারেস্ট কার প্রতি বেশি, সে বলবে সে হলো তার মেইলের প্রতি বা ম্যানের প্রতি তার ইন্টারেস্ট বেশি। কারণ যদিও সে জেনোটাইপিক্যালি মেল, কিন্তু সে এক্সটার্নালি হরমোনালি সব দিক থেকে সে ফিমেলের মতো হওয়ার কারণে তার ইন্টারেস্ট থাকবে ম্যানের প্রতি। এই কথাটা আমি বিআরএস বিহেভিয়ার সায়েন্সের মধ্যে আমি পেয়েছিলাম, প্রশ্ন আকারে পেয়েছিলাম। যখন কথাটা শুনতে খুবই নর্মাল, যখন প্রশ্ন আকারে থাকবে তখন মনে হবে হাই হাই এটা কি এমন হবে কি হবে না, তখন একটা কনফিউশন তৈরি হয়ে যেতে পারে। ফিটাস বা ফিটাল টেস্টিস সিক্রেটস টেস্টোস্টেরন এবং অ্যান্টিমুলারিয়ান হরমোন। মাইন্ড ইট, টেস্টিস কিন্তু নর্মাল। তার মানে আমি যদি বলি যে অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিন্ড্রোমে টেস্টোস্টেরন এবং মুলারিয়ান ইনহিবিটর ফ্যাক্টর নর্মালি সিক্রেট হবে, ট্রু অর ফলস? অবশ্যই ট্রু, যেহেতু টেস্টিসের লেভেলটা মানে টেস্টিস নর্মাল থাকে এখানে। তাহলে এই সবগুলো কোথায় হবে? 46XY এর মধ্যে, যেহেতু অ্যান্ড্রোজেন নেই। যেহেতু অ্যান্ড্রোজেন নেই, এখান থেকে আপনাকে একটা প্রিন্সিপালে চলে আসতে হবে। সেটা হলো আমরা একটা টার্ম ইউজ করি, নাম হলো ডিসঅর্ডার অফ সেক্সুয়াল ডেভেলপমেন্ট। ঠিক আছে, এই টার্মের মধ্যে আপনাকে মনে রাখতে হবে যে সেক্সুয়াল ডেভেলপমেন্টের ডিসঅর্ডার তখনই হবে যদি যদি ফিমেল ফিটাস মানে কি, মানে হলো এক্স, ফিমেল ফিটাসের মধ্যে যদি মেল ফ্যাক্টর থাকে, মেল ফ্যাক্টর মানে মেইলের যে হরমোন সেগুলো যদি থাকে, তাহলে এই ফিমেলের জেনিটালে অ্যাবনর্মাল হয়ে যাবে, আমরা দেখাবো একটু পরে। আবার মেল বেবি মানে কি, মানে হলো 46XY, তার মধ্যে যদি মেল ফ্যাক্টর না থাকে,
ফিমেলের মধ্যে যদি অতিরিক্ত পরিমাণ মেল থাকে তাহলেও অ্যাবনর্মাল হবে ডেভেলপমেন্ট, সেক্সুয়াল ডেভেলপমেন্ট। মেইলের মধ্যে যদি মেল না থাকে, মেল ফ্যাক্টর না থাকে, তাহলে তার জেনিটালিয়া অ্যাবনর্মাল হয়ে যাবে। এবার আপনি আসেন মুলারিয়ান এজেনেসিসের সাথে এই অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোমের কি ডিফারেন্স খেয়াল করে দেখুন। মুলারিয়ান এজেনেসিসে ওভারি আছে, সেই জন্য মুলারিয়ান এজেনেসিসও আপনার ব্রেস্ট ডেভেলপমেন্ট হবে। আবার অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোমও ব্রেস্ট ডেভেলপমেন্ট হবে। মুলারিয়ান এজেনেসিসে প্রাইমারি অ্যামেনোরিয়া হবে, অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটিতেও প্রাইমারি অ্যামেনোরিয়া হবে। মুলারিয়ান এজেনেসিসে ইউটেরাস থাকবে না, ফ্যালোপিয়ান টিউব থাকবে না, সার্ভিক্স থাকবে না, আপার প্রশ্নটা ভেজানা থাকবে না। এগুলো অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোমেও থাকবে না। সবই তো সমান মনে হচ্ছে, সবই একই রকম মনে হচ্ছে। অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি এক্সটার্নালি দেখে ভেজানা মনে হবে ভেজানা আছে, ঠিক আছে। এবং এবং হচ্ছে এই মুলারিয়ান অ্যাপ্লাসিয়া বা মুলারিয়ান এজেনেসিসও মনে হবে যেন এই ভেজানা আছে। তাহলে ভাইয়া আমি মানে ডিফারেন্সিয়েট করব কিভাবে? করবেন হচ্ছে যে মানে মুলারিয়ান অ্যাপ্লাসিয়াতে থাকবে ওভারি, আর অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটিতে থাকবে হলো টেস্টিস। 2 নাম্বার হচ্ছে অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটিতে পিউবিক হেয়ার এবং এক্সিলারি হেয়ার থাকবে না, না, না। বাট ইন কেস অফ মুলারিয়ান এজেনেসিস দেয়ার উইল বি ব্রেস্ট ডেভেলপমেন্ট অ্যান্ড হেয়ার ডেভেলপমেন্ট অলসো। এই জিনিসগুলো আপনার এই মুলারিয়ান অ্যাপ্লাসিয়াতে থাকবে, এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, এই হচ্ছে আমাদের কথা। এরপরে আমরা সেকেন্ড অপশনে চলে যাব, সেটা হলো অ্যারোমাটাইজ ডেফিসিয়েন্সি, প্লাসেন্টাল অ্যারোমাটাইজ ডেফিসিয়েন্সি। আমরা এই কথাগুলো আমাদের ইউএসএমএল স্টেপনে আমি যে কোচিং করাই, যে ক্লাস নেই, সেই ক্লাসের মধ্যে আমি এই কথাগুলো অলরেডি অনেকভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ডিসকাস করার চেষ্টা করেছি। ইউএসএমএল স্টেপ ওয়ানের খুব হাইয়েল, খুবই ইম্পর্টেন্ট টপিকস এগুলো। এবং আশা রাখি আপনাদের মধ্যে প্যাচগুলো খুলে যাবে। কয়েকবার করে পড়তে হবে, কয়েকবার করে পড়তে হবে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মানে পড়তে হবে আমি মনে করি। কারণ কারণ হচ্ছে আপনি যত প্রশ্ন সলভ করবেন তত বেশি আপনার মানে অ্যাঙ্গেল খুলবে, ঠিক আছে। এবং আমি মনে করি যেখানে যেখানে যে প্রশ্ন পাবেন, ই ওয়ার্ল্ডের মধ্যে, অ্যাম্বসের মধ্যে, ক্যাপলান বা আরেক যেখানে যে প্রশ্ন পাবেন সেখান থেকে আপনি এই এনজাইম ডেফিসিয়েন্সি প্রশ্নগুলো আপনি পড়ার চেষ্টা করবেন।